অলরেডি সেট করা আছে। তো এইখানে কিছু হচ্ছে প্রবলেম আপনারা জানেন যে সমস্যা হয়। ব্যাপারটা এরকম যে আপনি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এরপরে সেকেন্ড টাইম যখন আপনি ক্রিয়েট করেন তখন আপনি খুব সেফলি ক্রিয়েট করতে পারেন, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। কিন্তু একটা আইপি থেকে বা একটা ডিভাইস থেকে বা ধরেন একটা লোকেশন থেকে যখন হচ্ছে খুব এক্সেসিভ পরিমাণে বা কিছুদিন পর পরই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আর অ্যাকাউন্টগুলো স্প্যাম করা হয়, তখন হচ্ছে ডিভাইসটা ব্লক হয়ে যায় বা হচ্ছে ডিভাইসটা লক করে দেয়। তো এইগুলো আমরা হচ্ছে সিকিউরিটি সেকশনে কথা বলবো আরও ডিটেলসে। তো আমি যেই রেস্ট্রিকশনটার কথা বলতেছি যে এই রেস্ট্রিকশনের কারণে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনগুলা বেসিক্যালি দেখাতে পারবো না এখন। তো বাট আমি আপনাদেরকে এই অ্যাকাউন্ট ক্রিয়েশনগুলো সম্পর্কে যে ভিডিওগুলো আছে, মানে এর আগের ক্লাসের ভিডিও বলেন বা আমার নিজের তৈরি করা ভিডিওই, আমি এই ভিডিওগুলো অথবা ইউটিউব থেকে আরও আপডেট যে ভিডিওগুলো আছে ওইগুলাও সব একসাথে দিয়ে দিব আপনাদেরকে। আপনারা ওইগুলা দেখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পরে আমি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করব যে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা বা আপনার অ্যাকাউন্টগুলো ঠিকভাবে ক্রিয়েট করতে পারছেন কিনা। তো এটা হচ্ছে আমাদের বিষয়। এরপরে আমি এখন কথা বলবো যেটা, সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্রোচ বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো। তো আমরা যখন কোনো একটা মার্কেট প্লেসে বলা, আপনি যখন ফ্রিল্যান্সিং বলেন, অনেক জায়গায় আপনি দেখবেন যে, আচ্ছা, আমি যে এই কথাগুলো বলছি এতক্ষণ, এর মধ্যে আপনাদের কারো কোনো কিছু জানার কোনো প্রশ্ন আছে কিনা, মানে কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আপনারা মাইক অন করে বলতে পারেন। জি ভাই, আপনি যে প্রজেক্টটির কথা বললেন আপনার স্টুডেন্টের, এটা কি আজকে রাতের মধ্যে কমপ্লিট করে কালকে সকালের মধ্যে দিতে হবে মানে এরকম আপনি যদি কিছু? সকালবেলা খুব ভোরে উঠে কাজ করতে পারেন তাতেও আমার কোনো প্রবলেম নাই। মানে আমার হচ্ছে বেসিক্যালি কালকে দুপুরের আগে প্রজেক্টটা কমপ্লিট করা লাগবে। মানে আমার ওয়েবসাইট কমপ্লিট আছে, আমার জাস্ট হচ্ছে আরও কিছু ইমপ্লিমেন্টেশন করা লাগবে, প্লাগইনস। তো এই কারণে আমি হচ্ছে, আমি চাইলে আপনারা করতে পারেন। এই কারণে আমি, কারণ কাজটা যেহেতু ইজি আর আপনারা যেহেতু অলরেডি এর বেসিকটা শিখে ফেলছেন প্রোডাক্ট রিসার্চের, এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে বাকিটুকু শিখিয়ে দিতে চাইতেছি, এই ব্যাপারটা, এর বেশি কিছু না। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কোনো, যে কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে শুরু করি। তো এইখানে আমাদের অনেকেরই ফ্রিল্যান্সিং ব্যাপার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। যে আমরা হচ্ছে যখন প্রথমত যখন কোনো ধরেন ইসে যাই, যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং শিখবো, এরকম কিছু ব্যাপার আমাদের মধ্যে থাকে। কিন্তু আমাদেরকেও হচ্ছে, আমরা যখন একেবারে নতুন অবস্থায় থাকি, অনেকেই অনেক কিছু বুঝি না, তখন আমাদেরকে আইটি ট্রেনিং সেন্টারগুলো কি করে যে ধরেন হ্যালো, একেবারে, জি বলেন। আমি কয়েকদিন হাতে ক্লাসে আসতে পারিনি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, এই ব্যাপারটা আসলে আমার হাতে কিছু না, আপনি ক্লাসে প্রেজেন্ট ছিলেন না, আমি ভিডিও আপলোড দিয়ে দিছি। এখন আপনি ভিডিওগুলো চেক করতে পারেন, কারণ অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে, এখন আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস চলতেছে। তো এখানে আসলে ওই রকম ভাবে বললে তো ব্যাপারটা একটু অকওয়ার্ড। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যখন বলি যে ফ্রিল্যান্সিং শিখবো, তখন হচ্ছে আমাদের আইটি কোম্পানিগুলো আমাদেরকে নিয়ে কি করে, বেসিক্যালি বিভিন্ন ইসের মানে ফ্রিল্যান্সিং এর কোর্সে ঢুকায় দেয়। কিন্তু আমরা আসলে জিনিসটা কি বুঝতে পারতেছি যে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনার একটা স্কিল দরকার আগে, এরপরে আপনি হচ্ছে ওই স্কিলটার উপরে বেস করে আপনি হচ্ছে কি করবেন, ফ্রিল্যান্সিং করবেন। তার মানে আপনার ওই ফ্রিল্যান্সিংটা বা আর্নিংটা আসার আগে আপনার হচ্ছে কি করতে হবে, একটা স্কিলের পিছনে আপনার ইনভেস্ট করতে হবে। তো আপনারা এখানে যে স্কিলটা সম্পর্কে শিখতেছেন, এটা হচ্ছে, বা আপনারা যে স্কিলটা শিখছেন সেটা হচ্ছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি। এইখানে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কাজ শিখছি, মাইক্রোসফট, মানে মাইক্রোসফট অফিস, এরপরে হচ্ছে কি বলে আমাদের ই কমার্স, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিসার্চ, তারপরে লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এই টপিকগুলো নিয়ে আসলে আমরা কাজ শিখছি বা হচ্ছে আমরা টপিকগুলো নিয়ে ক্লাস করছি। এখন এই যে টপিকগুলো আছে, আপনার প্রথম জানতে হবে, আগে বুঝতে হবে যে আপনার এই টপিক বা আপনার যেই স্কিলগুলো, এগুলো আসলে আমরা কোন সেক্টরে বা কোন জায়গাতে আমরা এটা অ্যাপ্লাই করে আসলে এটা দিয়ে আমরা একটা ফিডব্যাক আনতে পারি। যেমন আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলি, সাপোজ আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এখন আমি যদি
আপনার যে কোনো একটা ইসে যায়, ধরেন ডাটা এন্ট্রি লোক লাগবে, এইখানে যায় যদি আমি বলি যে আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমারে নেন, তাহলে কি আসলে ওরা আমারে নিবে কিনা? অবশ্যই নিবে না, কারণ ওইখানে তার লোক লাগবে হচ্ছে ডাটা এন্ট্রি। সে কিন্তু আমাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি যত ভালো ডেভেলপারই হই, আমারে কিন্তু ওইখানে নিবে না। সেই গোস টু, আবার যদি আপনি একজন ভালো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, খুব ভালো কাজ করেন, ফাইবারে আপনার 2 স্টার মানে একটা লেভেল 2 এর অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যদি যায় ওয়ার্ডপ্রেসের লোক লাগবে ওই জায়গায় যদি আপনি হাজারবারও বলেন যে আমি খুব ভালো কাজ পারি, আপনারে নিবে না। কারণ কি? কারণটা হচ্ছে যে যে ওইখানে লোক চাইছে তার স্কিলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড নলেজ রাখেন না, যার কারণে আপনার ওইখানে নিবেন না। তো এই কারণে আমাদের আগে বুঝতে হবে যে আমার যেই স্কিলগুলা, এইগুলা দিয়ে আমি কোন সেক্টরে একটা এফেক্টিভ ওয়েতে সার্ভিস দিতে পারবো, অ্যান্ড ওই সার্ভিসের অ্যাগনিস্টে একটা ফিডব্যাক নিতে পারবো। যেমন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি যদি খুব ভালোভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, অনলাইন ইভেন্ট, সেই ক্ষেত্রে অনলাইন সেমিনার বলেন, তারপরে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে এইটা আমরা ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রেও করি, বা হচ্ছে ইমেল ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা করি। আপনি যদি জানেন যে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিলটা আপনি কই কাজে লাগাইতে পারবেন, তখন আপনি যা হচ্ছে ওই জায়গাটাতে পৌঁছাইতে পারবেন। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কই লাগতে পারে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগে হচ্ছে অনলাইনে যারা ইভেন্ট করে তাদের, যারা অনলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের করে। এরপরে যা ধরেন আমাদের এইখানেও লাইফ স্কিল সাইটে তো সিআরও নামে একটা হচ্ছে পজিশন আছে, বা কাস্টমার রিলেশনশিপ অফিসার। এখানে এদের কাজ হচ্ছে অনলাইনে কোল্ড কল করা, এরপরে অনলাইনে বিভিন্ন মিটিং শিডিউল করা, বা ভার্চুয়াল মিটিং শিডিউল করা, মিটিংগুলা সেট করা, স্টুডেন্টদেরকে অনলাইনে সাপোর্ট দেওয়া, কাস্টমার সার্ভিস যেটারে আমরা বলি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে শিখছেন, বা হচ্ছে আপনি এইগুলো সম্পর্কে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে জানছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের যে ক্লাসটা, তার মানে আপনার স্কিলটা আপনি এই সিআরওর ক্ষেত্রে কাজে লাগাইতে পারতেছেন। এরপরে বিভিন্ন হচ্ছে ই স্পোর্টস টুর্নামেন্টের ক্ষেত্রে ওদের অনলাইনে অনেক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সোশ্যাল মিডিয়া আছে ওদের, তারপরে ওদের ডিসকর্ড সার্ভার আছে, এরপরে এই যে ওরা মার্কেটিং করতেছে এইগুলা সম্পর্কে বিভিন্ন ইনকোয়ারি আসতেছে ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এইগুলার রিপ্লাই দেওয়ার জন্য ওদের লোক লাগতেছে। তো তখন আপনি ওইখানে হচ্ছে আপনার ভার্চুয়াল স্কিলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের যে স্কিলটা, ওইটা আপনি কাজে লাগাইতে পারতেছেন খুব ইফেক্টিভভাবে। তার মানে আপনি যদি জানেন যে আপনার স্কিলটা কই লাগতেছে, তখন আপনি যদি যে ইভেন্ট ম্যানেজার তারা যায় যদি বলেন যে ভাই আমি আপনার আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার বা হচ্ছে স্পেশালিস্ট, আমি খুব ভালো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ পারি, আপনি আমারে রাখেন, আমি আপনার কী কী করে দেবো, অনলাইনে আপনার যত ইনকোয়ারি আছে ইনকোয়ারির রেজাল্ট দিব, কাস্টমার বা হচ্ছে যারা টিম আছে এদেরকে টাইম টু টাইম ওদের ম্যাচ অনুযায়ী ওদেরকে আমি হচ্ছে অ্যালার্ম দিব, রিমাইন্ডার দিতে পারবো, আপনার ডিসকর্ড সার্ভার ম্যানেজ করতে পারবো। তো এইভাবে যদি আপনি তারা বুঝাইতে পারেন, তখন কিন্তু আপনার ওই লোকটারে ম্যানেজ করা খুব বেশি কষ্ট না, কারণ সে কিন্তু লাখ লাখ টাকার টুর্নামেন্ট ম্যানেজ করতেছে, মানে অ্যারেঞ্জ করতেছে, কিন্তু সে আপনার 10-20 হাজার টাকা যদি আপনারা দেয় একটা টুর্নামেন্টের জন্য, ওইটা তার গায়েও বাজবে না। কিন্তু সে যদি সুন্দরভাবে ইভেন্টটা ম্যানেজ করতে পারে, এটা অনেক বড় কিছু। এখন আপনার যদি ওই স্কিলসটা থাকে যে হ্যাঁ আমি এইভাবে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছি, তার মানে আপনি হচ্ছে আপনার রেপুটেশনটা ওই জায়গায় রেখে আসতে পারতেছেন, যে হ্যাঁ ওই একটা টুর্নামেন্ট হয়েছে, যেটা ধরেন যেমন আমি পার্সোনালি হচ্ছে মোবাইলে গেম খেলি, এখন হচ্ছে পোকেমন ইউনাইট নামে একটা গেম আছে পোকেমন কার্টুনের রূপে। তো ওইটার অনেক বড় এশিয়ান লিগ টুর্নামেন্ট হয়। তো ধরেন আপনি পোকেমন ইউনাইট এশিয়ান লিগ একটা ভালো টুর্নামেন্টের মধ্যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিস দিচ্ছেন, তখন আপনি যে ওইখানে বলতে পারতেছেন, বা আপনার ওইখান থেকে একটা আপনি সার্টিফিকেট নিতে পারতেছেন অফিসিয়ালি, যেহেতু এটা ওদের অফিসিয়াল টুর্নামেন্ট হয় রিজিওনাল। তো আপনি ওদেরকে বললেই হচ্ছে ওরা আপনার সার্টিফিকেট দিবে যে হ্যাঁ আমি এখানে একটা অনলাইনে ই স্পোর্টস টুর্নামেন্ট খুব সুন্দরভাবে হচ্ছে ভার্চুয়ালি ম্যানেজ করছি, বা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের সার্ভিস দিচ্ছি ওদেরকে। তো এর মাধ্যমে আপনার হচ্ছে একটা
অ্যাচিভমেন্ট আপনি গেইন করতে পারলেন, যেটা আপনি আপনার বিভিন্ন জায়গায় শো করতে পারবেন। এখন বিভিন্ন জায়গায় শো করতে আবার আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তো এটা আমি জাস্ট আপনাদেরকে একটা সেক্টর বললাম যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সটা কোন জায়গায় আপনি রাখতে পারতেছেন। এইরকম আপনি হচ্ছে যদি লিড জেনারেশনের কথা বলেন, যারা ইমেল মার্কেটিং করে তাদের লিড জেনারেশন খুব বেশি দরকার হয়। তার মানে আপনার হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা আমরা কোল্ড মেল বললাম, তো আপনি যদি কোল্ড মেল করতে পারেন, আপনি কোল্ড মেল সার্ভিসটা কাদেরকে দিতে পারবেন বা কাদেরকে দিলে তারা আপনার এই সার্ভিসটা ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারবে, সেটা আপনি হচ্ছে খুঁজে বের করে আপনি তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন যে হ্যাঁ আপনার এই প্রোডাক্ট আছে। এখন এই ক্ষেত্রে আবার আমাদের কিছু একটা বেসিক জিনিস যেটা অনেকেই ভুল করে, যে বাংলাদেশে কিন্তু ইমেল মার্কেটিং খুব একটা সাকসেসফুল না। এখন এর কারণটা কি কেউ বলতে পারবেন আমার একটু? আচ্ছা, আজকের মধ্যে আজকে আপনারা আপনাদের মধ্যে জিমেল ইনবক্স চেক করছেন কে কে, এটা একটু আমারে বলেন তো। মানে এমনিতে কোনো নোটিফিকেশন আসে নাই, এরপরও আপনি জাস্ট জিমেলে মানে জিমেলের মধ্যে লগ ইন করে চেক করছেন? জি ভাইয়া, চেক করা হয়েছে, আজকেও চেক করা হয়েছে। আচ্ছা, এটা কি আপনি রেগুলার করেন না সপ্তাহে একদিন করেন? না ভাই, এটা রেগুলার করি। আচ্ছা, একজন। আমার করা হয়েছে ভাই আজকে। আচ্ছা, দুইজন। আর ভার্সিটির টিচারের সাথে কথা হয়েছে আর কি, তো মেইলে করা আচ্ছা, হয়েছে। ওইটা তো ভার্সিটির অফিসিয়াল মেল, ভার্সিটির থেকে অফিসিয়াল মেল দেয় সেইটার সাথে, মানে আপনার পার্সোনাল মেল যেটা। না, পার্সোনালি করা হয়নি। আচ্ছা, তো এই জায়গায় আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম এইটার অ্যান্সারের রেশিওটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের যেই ইকোনমিক্যাল জোনে আমরা হচ্ছে আছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে আমাদের আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা যেই জোনে আছি, তো 10 জনের মধ্যে আমরা মোটামুটি 3 জন করছি, তার মধ্যে একজনের হচ্ছে ভার্সিটির মেল ছিল, সেটা চেক করছি যে ভার্সিটি থেকে কোনো মেল আসছে কিনা। বাকি 2 জন হচ্ছে আমরা নর্মালি চেক করি। তো এটা আমরা চেক করতেছি কখন থেকে, যখন থেকে আমাদের হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অফিসিয়ালি করতেছি তখন থেকে, মানে বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করতেছি জবের জন্য বিভিন্ন ইসে, তখন আমরা হচ্ছে চেক করতেছি যে আমার জবের এটা আসতেছে কিনা। কিন্তু এর আগে ধরেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন বা ভার্সিটিতে, তখন আপনি ভার্সিটির মেল ছাড়া, আপনি নিজে একটু চিন্তা করেন যে ভার্সিটির মেল ছাড়া আপনি কতটুকু, আপনার কয়দিন আপনি হচ্ছে আপনার পার্সোনাল মেলটা কোনো নোটিফিকেশন আসে নাই, তারপরে আপনি চেক করছেন যে ইনবক্সে কী কী মেল আছে। তো এইখান থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমাদের হ্যাবিটেটটা কীরকম, যে আমরা সকালবেলা চিন্তা করি যে সোশ্যাল মিডিয়া যেরকম, মানে ফেসবুক যেভাবে আমরা স্ক্রল করি, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম, আমরা কিন্তু আমাদের যেই প্রফেশনাল জিনিসগুলো যেমন লিঙ্কডইন প্রোফাইল, এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন মানে আমাদের অফিসিয়াল যে মেইল আইডি, ইমেল আইডি, মেইল ইনবক্স, এইগুলা কিন্তু আমরা চেক করি না। কিন্তু যেগুলো আপার ইকোনমিক্যাল জোনের বা যেমন ইউএসএ, কানাডা বা এরকম যারা হচ্ছে ভালো ইকোনমিক্যাল স্ট্যাটাসে আছে, এরা কিন্তু প্রতিদিন সকালবেলা প্রথমেই এদের মেইলের ইনবক্স চেক করে। আর এরা কিন্তু সবাই জিমেল, ইমেল, হটমেল অনেকগুলা মেল চালায়, অ্যান্ড এগুলো তারা ইন্ডিভিজুয়ালভাবে চেক করে, এরপরে লিঙ্কডইন চেক করে। তো আপনি যদি বাংলাদেশে হচ্ছে একটা ইমেল ক্যাম্পেইন রান করেন অ্যান্ড সেখানে আপনি ট্রাই করেন যে আসলে আমি আমার কোনো প্রোডাক্ট ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করব অথবা সার্ভিস সেল করব, আপনি চিন্তা করেন যে কয়জন আপনার মেলটা চেক করবে বা দেখবে। আমি আমার পার্সোনাল ব্যাপারে বলি, আমার পার্সোনাল যে আমার অফিসিয়াল যে মেলটা আছে ওইটা ছাড়া আমি আমার আরও 2-3টা মেল আছে যেগুলো আমি নর্মালি হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা কাজে ইউজ করি। একটা আমার গেমের জন্য, আরেকটা হচ্ছে আমি নর্মালি যখন এনিম দেখি তো ওইটার জন্য ইউজ করি। তো ওই মেলগুলার প্রোফাইল কিন্তু আমি কখনোই হচ্ছে মানে ইনবক্স কিন্তু চেক করি না, কিন্তু ওইগুলাতেও কিন্তু আমার অনেক হিউজ পরিমাণ মেইল আসে। এখন চেক করি না কি কারণে? চেক করি না কারণ আমি চিন্তা করি যে এই জায়গায় আর কি মেইল আসবে। এখন আমার যেটা অফিসিয়াল মেইল বা যেটা দিয়ে আমি হচ্ছে আমি অফিসে অন্যান্য আমার ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করি, এদের সাথে এখন আমার ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট হয় বিধায় আমি হচ্ছে ওইটা চেক করি যে আমার ক্লায়েন্ট আমাকে কি বলতেছে। বাট এটা কিন্তু আমি যদি আমার ক্লায়েন্ট না থাকতো তাহলে কিন্তু আমি চেক করতাম না। তো আমাদের এই হ্যাবিটেটের কারণে আমাদের এই ইকোনমিক্যাল জোনের যে রিজিয়নটা বা এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে আপনি যদি কখনো ইমেল সার্ভিস, এটা এখন মানে আমি বর্তমান অবস্থার কথা বলতেছি, যেহেতু আপনারাই দেখতেছেন যে আসলে আপনাদের এই ক্লাসের মধ্যে 10 জন বা 9 জন আছেন, আপনারা 9 জনের মধ্যে মাত্র 3 জন হচ্ছে চেক করছেন যে মেইল
আমাদের মেইলের ইনবক্স, মানে হচ্ছে রেশিওটা 70%-এর মতো, 70 না, একটু বেশি হতো। তো বুঝতেই পারতেছেন যে এইখানে আসলে ইমেল মার্কেটিংয়ের কোনো ইফেক্ট নাই। তো এইটা আপনি কিভাবে করতে পারেন? করতে পারেন হচ্ছে বাইরের যে কান্ট্রিগুলো, ওদের সাথে যখন আপনি ডিল করতেছেন তখন আপনি চাইলেই কিন্তু খুব সহজে ইমেল মার্কেটিং করতে পারতেছেন, অ্যান্ড আপনি ওদের ইমেলে করতে পারতেছেন। আপনাদেরকে আমি একটা মজার বিষয় বলি, আমি হচ্ছে নগদের প্রবলেমের, নগদ না বিকাশের হচ্ছে একটা প্রবলেমের কারণে, স্টেটমেন্টের কারণে আমি হচ্ছে স্টেটমেন্টের প্রবলেমের কারণে আমি ওদের মেইলে নক করছিলাম। তো মেইলে নক করার পরে 1 মাস পর ওরা আমারে রিপ্লাই দিছে হচ্ছে যে মানে আমি কোনো রিপ্লাই পাইতেছি না। পরে ওদেরকে হচ্ছে আমি ওদের অনলাইন যে সাপোর্ট সিস্টেম আছে ওইখানে হচ্ছে নক দিছি যে স্যার আপনার যে মেইল আছে, আমি ওই মেইলের মধ্যে অনেকবার নক দিছি বাট কোনো রিপ্লাই। ওরা বলে যে ভাই মেইলকে আমরা ইউজ করি না, আপনারা হচ্ছে বাট ডাইরেক্ট লাইভ চ্যাটের মধ্যেই করবেন। তো একটা বড় অফিসিয়াল কোম্পানি হচ্ছে যখন এই কথা বলে, আপনি চিন্তা করেন তাহলে আমরা নর্মাল মানুষ বা যারা আমরা ওইরকম প্রফেশনাল লাইফ লিড করি না, তারা আসলে আমরা কতটুকু ওই হ্যাবিটেটটা রাখতে পারি। তো এই কারণে আপনারা যখন কাজ করবেন বা হচ্ছে কোনো প্রজেক্ট নেবেন, তখন আপনার বুঝতে হবে যে আপনি কোন রিজিয়নে নিতেছেন, তাদের হ্যাবিটেটটা কীরকম সেটা বোঝার জন্য আপনি কিছু হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারেন। ওদের ওই এরিয়ার কোনো মানে যে লোকগুলো আছে এদের সোশ্যাল স্ট্যাটাস বা এরকমই চেক করতে পারেন। কারণ সকালবেলা হচ্ছে আমরা সারা রাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পর সকালে ঘুম থেকে উঠি অনেকে হচ্ছে 9টা-10টার পরে। উঠার পরে আমার সকালে নাস্তা করতে করতে ভার্সিটির দৌড়াইতে আমার আর ওই মেইল চেক করার সময় থাকে নাকি। তো এইরকমই আমাদের হচ্ছে, আপনি যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানেন তাহলে আপনি হচ্ছে মার্কেটিংটা সুন্দরভাবে করতে পারতেছেন, আপনার ইমেল মার্কেটিংটা। এরপরে আসে হচ্ছে আমরা লিড জেনারেশনের কথা, মানে লিড জেনারেশন থেকেই আসলে ইমেল মার্কেটিংয়ের কথা আসে, কারণ লিডগুলো জেনারেট করা হয় মেইনলি হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য বা ইমেল করার জন্য, বা এদের সাথে কন্ট্যাক্ট করে হয় ভার্চুয়ালি মার্কেটিং হবে অথবা হচ্ছে ফিজিক্যালি মার্কেটিং হবে, কিন্তু মেইন টার্গেট কিন্তু লিড জেনারেশনের মার্কেটিংই। তো আপনি যদি আরেকটু আপনার স্কিল আপগ্রেড করতে চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই ডাটা এন্ট্রি শিখছেন, ডাটা এন্ট্রির সাথে সাথে আপনি একটু ডিজিটাল মার্কেটিং ना সম্পর্কে ठीक है था আচ্ছা, আপনি ডাটা এন্ট্রির সাথে যদি আরেকটু ডিজিটাল মার্কেটিং শিখেন বা ডিজিটাল মার্কেটিং এর স্কিলসগুলো আপনার মধ্যে আনেন, তাহলে আপনি হচ্ছে খুব ইজিলি করতে পারতেছেন, আপনার ক্লায়েন্টকে বলতে পারতেছেন যে হ্যাঁ স্যার আমি লিড জেনারেশনও করি, ডিজিটাল মার্কেটিংও করি। আপনার যেই ফিনান্সিয়াল ইটা বা লেভেলটা বা হচ্ছে আপনার যেই প্রফেশনাল লেভেলটা, এটা আরও এক লেভেল আপনি বাড়াইতে পারতেছেন। মানে আমি যেই বিষয়টা বলতেছি যে এটা আপনি এইটা দিয়ে ফিনান্সিয়াল আর্নিং হইব না বা হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট পাবেন না, ব্যাপারটা এমন না। কিন্তু আপনি একই স্ট্যাটাস থেকে যদি আপগ্রেড না করেন, এই যে আমাদের মার্কেটটা, অনলাইন মার্কেটটা, এটা কিন্তু এভার চেঞ্জিং, এভার হচ্ছে ইভলিউশনারি, কারণ এটা সব সময় হচ্ছে আস্তে আস্তে ইভলিউশন হইতেই থাকে। এখন আপনি যদি সময়ের সাথে সাথে বা এই মার্কেটের সাথে সাথে আপনারা চেঞ্জ করতে না পারেন বা আপনার মার্কেট, আপনার লেভেলটা যদি আপনি ইভুলেট না করতে পারেন, তাহলে আপনি হচ্ছে মার্কেট থেকে হারায় যাবেন। এটার একটা সুন্দর উদাহরণ যদি আমি আপনাদের দিতে চাই, সুন্দর উদাহরণটা আমি আপনাদের এইভাবে দিতে পারি যে আপনাদের ডাটা এন্ট্রির মধ্যেই একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং অ্যান্ড ব্লগিংয়ের একটা সেকশন আছে। তো ওই সেকশনের মধ্যে আমি ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিংয়ের এই টপিকটা নিয়ে কথা বলছিলাম। এটা নিয়ে আমরা আগেও কথা বলছি, আমাদের হচ্ছে প্রথমে যে আমাদের হয়েছিল কি বলে এটাকে, ফার্স্ট ক্লাসে একেবারে প্রথম যেটার মধ্যে আমরা আপনাদের সাথে পরিচয় হয়েছিলাম, ওই ক্লাসের মধ্যেও আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলছিলাম যে তখন এটা 2020-এর দিকে হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়াল মার্কেট ছিল, কিন্তু 2022-এর দিকে আইসা এই মার্কেটটার সাথে এসিও কানেক্টেড হয়ে গেছে, কারণ তখন আমরা অলরেডি এআই দিয়ে কম বেশি হচ্ছে একটা প্যারাগ্রাফ জেনারেট করতে পারতেছি 2022-এর শেষের দিকে। 2023-24-এর মধ্যে আইসা আমরা তখন আর কেউ এই এসিওটাও নিতেছি না, কারণ আমরা তখন চিন্তা করতেছি যে একেবারে আমার ব্লগ পোস্টগুলো আপলোড করে দিতে পারবে এমন একজন লোক লাগবে। তো এইখানে দেখেন মার্কেটটা 3 স্টেপে 3 বছরের মধ্যে অলরেডি আপলোড হয়ে গেছে।
মানে ইভলিউশন ঘটে গেছে। যে প্রথমে জাস্ট এটা ছিল একটা মার্কেট কিসের, কন্টেন্ট রাইটিং এর একটা প্যারাগ্রাফ লিখে আপনি $5 $10 মতো নিতে পারতেছিলেন। কিন্তু 1 বছর বা 2 বছরের পরে এইটা হচ্ছে আইসা পড়ছে যে আপনি এটা লিখতেছেন, সেই সাথে এটারে এসইও করতেছেন বা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে দিতেছেন। এরপরে আর 1 বছরের গ্যাপ দেওয়া হচ্ছে এটার সাথে, এই প্রোডাক্ট এটা লেখার পরে এটা আপনি আবার তাদের ওয়েবসাইটে আপলোডও করে দিতেছেন। তার মানে বুঝতেছেন যে জবটা কতখানি চেঞ্জ হয়েছে বা কতখানি স্পেস এইখানে হয়ে গেছে। কারণ এইখানে 3টা আলাদা আলাদা মার্কেট ছিল, এই 3টা একসাথে ইভলিউশনের মাধ্যমে এই 3টা এক হয়ে গেছে। তার মানে এই যে 3টা স্কিল, এই এখন একজন মানুষেরই এই 3টা স্কিল সম্পর্কে জানতে হইতেছে, শিখতে হইতেছে, দেন যায় সে মার্কেট প্লেসে কাজ পাইতেছে। তো এরকমই আস্তে আস্তে ডাটা এন্ট্রি মার্কেটও হচ্ছে ইভলিউট হইতেছে। বাট এটা যেহেতু বেসিক, এটার অনেকগুলা দিক আছে, অনেক সেক্টর আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরে। বাট তার আগে আমরা হচ্ছে যে বিষয়টা বলতেছিলাম যে এই কারণে আপনি যদি হচ্ছে আপনার ফিনান্সিয়াল আপডেট করতে চান বা আপনার স্কিল লেভেল আপডেট করতে চান, তখন আপনার কি করতে হবে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার যেটা আপনি করতে পারবেন যে যদি আপনি এই রিলেটেড স্কিলের মধ্যে থাকতে চান, তখন আপনার জন্য বেস্ট সাজেশন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি এই ইমেল লিড জেনারেশনের সাথে সাথে ইমেল মার্কেটিংও করতে পারতেছেন। ইমেল মার্কেটিংয়ের সাথে সাথে আরও যেই কন্টেন্ট মার্কেটিং বা আরও আদার্স যে মার্কেটিংয়ের সেক্টরগুলো, আপনার কাছে তখন হিউজ একটা পরিমাণ কন্ট্যাক্ট আছে, ইনফরমেশন আছে, আপনি সেইগুলা ইউজ করে আপনার যে কোনো প্রোডাক্ট বলেন, সার্ভিস বলেন, সেগুলার মার্কেটিং খুব সুন্দরভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে করতে পারতেছেন। তো এই কারণেই হচ্ছে আমি যেটা বললাম ইভলিউশনের ব্যাপার। আর এখন আসে যে আপনাদের ডাটা এন্ট্রি হচ্ছে বেসিক লেভেলের স্কিল, আমি বারবারও বলতেছি। এখন এইখানে অনেকে আবার বলে যে ব্যাপারটা এরকম না, ডাটা এন্ট্রি বেসিক লেভেলের স্কিল না, কারণ ডাটা অনেক বড় একটা অস্ত্র, অনেক কিছু। হ্যাঁ ঠিক আছে, এইগুলো আমিও স্বীকার করি। আমিও আপনাদেরকে প্রথম যখন আমরা হচ্ছে আমাদের ক্লাস হয়েছে তখন আমরা বলছি যে হ্যাঁ ডাটা একটা বড়, কারণ যেহেতু এখন যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বড় শক্তিশালী মানুষ। অস্ত্রের চেয়ে এখন ইনফরমেশন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই ইনফরমেশনগুলো আসলে আমরা কই লাগাবো কাজে, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসটা এখন আপনার কাছে লিস্ট আছে, এই লিস্টটা দিয়া এখন ধরেন গুগল, জিমিনি এরা কিন্তু আমাদের থেকে রেগুলার ইনফরমেশন নিতেছে। এখন এইগুলা নিয়ে কিন্তু তারা জাস্ট রাইখা দিতেছে না, তারা জানে যে এটা কোন জায়গায় ব্যবহার করতে হবে, তারা জানে যে এইটা আমি কার কাছে সেল করলে বা কার কাছে দিলে এটা সে সঠিক ব্যবহার করতে পারবে, বিধাই সে এইগুলা নিতেছে অ্যান্ড সে এইগুলা নিয়ে উপকৃত হইতেছে। এই কারণেই আপনি যখন ফেসবুকে ঢুকেন, আপনি যখন চিন্তা করেন যে আমার হচ্ছে একটা পিসি কেনা দরকার, সাপোজ আপনি যখন ফেসবুকে ঢুকতেছেন, ফেসবুক মার্কেট প্লেসে নতুন পুরাতন পিসির অ্যাড আসতেছে, তার মানে ওরা বুঝতেছে, ওদের অ্যালগোরিদম বুঝতেছে যে হ্যাঁ এই জায়গায় এটা কাজে লাগাইতে হবে। তো এই কারণেই কিন্তু ওদের কাছে এটা ইম্পর্টেন্ট। এখন আপনি যেই ইনফরমেশনগুলো কালেক্ট করতেছেন লিড জেনারেশনের মাধ্যমে, ওইটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি বুঝতেছেন যে আপনার এই স্কিলসটা বা আপনার যেই পজিশনটা, এটা একটা খুব শক্ত পজিশনে আছে। তখন আপনি মার্কেটিং বলেন বা যে কোনো, কারণ এখনো পর্যন্ত আমাদের যেই সমস্যাটা, যেটা আমরা সবাই চিন্তা করি বা ভয় করে কোনো একটা স্কিল শেখার পূর্বে, যে আসলে আমার এই স্কিলটা আগামী বছর থাকবে কিনা, নতুন একটা এআই আইসা আমার এই স্কিলটা নষ্ট করবে কিনা। তো মার্কেটিং ব্যাপারটা এমন যে এটা যদি আপনি ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ আইডিয়া না আনতে পারেন, তাহলে আসলে মার্কেটিংটা অনেক সময় হয় না। মানে অনেক সময় না, কোনো সময়ই হয় না। যে যত বেশি ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারে মার্কেটিংয়ের মাধ্যমে, তার মনে করেন যে তত বেশি হচ্ছে সেল আসে। এখন তার মানে এইখানে এখনো পর্যন্ত এআই এত দূর ডেভেলপ হয় নাই যে আপনার একটা আইডিয়া থেকে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ দেয়, অনেক চ্যাটজিপিটিও দেয়, আপনি যদি বলেন মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন, অনেক কিছু দেয়। বাট জিনিসগুলা কোথাও না কোথাও যায় অলরেডি এক্সিস্টেড কোনো আইডিয়া। এইখানে যে এখনো পর্যন্ত এআইও সাকসেসফুল হয় নাই যে একটা নিজে থেকে কমপ্লিটলি নিউ একটা ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া দিতেছে। তো এই ক্ষেত্রে এখনো পর্যন্ত হিউম্যান ব্রেনের প্রয়োজনীয়তা আছে, অ্যান্ড এটা হিউম্যান ব্রেন ছাড়া ইম্পসিবল। তো এই কারণে মার্কেটিংটা এখনো পর্যন্ত এআই এর যে চাপটা আছে বা যে ধাক্কাটা আছে, এটার থেকে কম, মানে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত বা কম একটা প্রেসারে আছে।
অন্যান্য স্কিলসের তুলনায়। যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্টের কথাই যদি চিন্তা করেন, এখন কার্সর এআই আছে, অনেক কোড এডিটর আছে যারা হচ্ছে জাস্ট আপনি প্রম্পট লিখলে পুরো ওয়েবসাইট, পুরো সফটওয়্যার, পুরো অ্যাপ্লিকেশন বানায় দিতেছে। ইউএক্স ইউআই ডিজাইনের কথা বলবেন, ক্যানভা আছে। মানে নর্মালি আমি গ্রাফিক্স ডিজাইনের কথা যদি বলি অ্যাট এ হোল, তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনি এখন ক্যানভা আছে, ক্যানভা দিয়ে খুব জোস জোস ডিজাইন করা যায়, খুব জোস জোস টেমপ্লেটস ইউজ করা যায়। তার মানে আসলে হচ্ছে প্রেশারগুলা কিন্তু এই যে অটোমেশন বা হচ্ছে বলেন এআই এর দিকে চলে আসতেছে। কিন্তু মার্কেটিংয়ের ব্যাপারটা এরকম যে মার্কেটিংয়ে আপনি যত বেশি হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারবেন, যত বেশি ম্যানুয়ালি করতে পারবেন, আপনার রেজাল্টটা তত বেশি হচ্ছে আসবে। তো এই কারণে হচ্ছে আমি সবার প্রেফার করি, আপনারা যদি কেউ আপনার স্কিল বা আপনার লেভেল ইভ্যালুয়েট করতে চান, তাহলে হচ্ছে আপনারা ডাটা এন্ট্রির সাথে ডিজিটাল মার্কেটিং শিখেন। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি হচ্ছে আপনার স্কিলটা আরও বেশি হচ্ছে কাজে লাগাতে পারবেন, তাহলে আপনার দুইটার একটা কোনোটাই লস যাবে না। এখন অন্যান্য স্কিল যদি আপনি শিখেন তাহলে কী হবে, ধরেন আমি বললাম যে আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন, ওয়েব ডিজাইন শিখলে আপনি কি করতে পারবেন আপনার হচ্ছে, আপনি তখন চিন্তা করবেন যে আপনার যে স্কিল আছে এইখানে আপনি একটা স্কিলই তখন কাজে লাগাতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং আর হচ্ছে আপনার লিড জেনারেশন। তো আপনি যদি আমাদের কোর্সে দিকে দেখেন, আমরা নানা নামে অনেক কিছুই শিখছি, ওয়েব রিসার্চ বলেন বা হচ্ছে ইন্টারনেট রিসার্চ, কিন্তু দিন শেষে আমরা একটা জিনিসই শিখছি কি, মানুষের ইনফরমেশন কীভাবে কালেক্ট করতে হয়। তো আপনার লিড জেনারেশনের মাধ্যমে আপনার কাছে যদি ইনফরমেশন থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, তখন আপনি ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনার যে প্রজেক্ট বা আপনার যে সার্ভিস, ওইটা আপনি তার কাছে পৌঁছাইতে পারবেন। যেমন আমি যেটা করি যে করতে পারি যে হ্যাঁ, আমি লাইফ ইসে গেলাম, মাল্টিপ্ল্যান সেন্টারে গেলাম, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার, যেটা হচ্ছে কম্পিউটারের মোটামুটি আইডিবির পরে বড়, মোটামুটি বাংলাদেশের একটা বড় মার্কেট প্লেস এলিফ্যান্ট রোডে। তো ওইখানে যাওয়ার পরে আমি অনেক দোকান আছে যারা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট ইউজ করে, আবার কিছু কিছু দোকান আছে দেখবেন যারা হচ্ছে জাস্ট ওদের ফিজিক্যাল স্টোরের উপরেই ডিপেন্ড করে, ওদের অনলাইনে ওই রকম ওয়েবসাইট আছে, একটা নামে ওয়েবসাইট খুব সুন্দরভাবে চলে না। যেমন এর আগে আমি একটা এনভিএমই এসএসডি কিনছিলাম, আমি এই স্টোরিটা বলি আমার প্রত্যেকটা ব্যাচেই, যে আমার ওয়েব ডিজাইনের ব্যাচেও বলি, আপনাদেরকেও বলি, এটা হচ্ছে মার্কেটিংয়ের সবচেয়ে জোস আইডিয়া। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে একটা এনভিএমই এসএসডি কিনতে গেছিলাম ওর ল্যাপটপের জন্য। তো ও ওই দোকানে যখন গেছে, যেই দোকান থেকে এসএসডিটা কিনছে, এটা কিন্তু আসলে সত্যি ঘটনা। ওই দোকানে যাওয়ার পরে ও হচ্ছে বলতেছে যে আঙ্কেল এসএসডি কীরকম দাম, তো উনি বললো যে আমাদের ওয়েবসাইটে চেক করেন। এখন ও যখন ওয়েবসাইটে ঢুকছে, ওয়েবসাইটে ও ওয়ার্ডপ্রেস ডেভেলপার, পিএইচপি লারাভেল সহ একেবারে হাই লেভেলের ডেভেলপার। তো উনি বলতেছিল যে না, আমার ওয়েবসাইটে চেক করেন। তো ও ওয়েবসাইটে ঢোকার পরে দেখতেছে যে ওয়েবসাইটের অবস্থা খুবই করুণ, মানে একেবারে ওয়েবসাইট চলে না, অনেক স্লো আর রেসপন্সিভ না, মোবাইলের ডিসপ্লেতে গেলে লেআউট পুরো নষ্ট হয়ে যেতেছে। তো যখন ও বললো যে আঙ্কেল এটা তো আমি মোবাইলের ডিসপ্লেতে এরকম আসে, বলে ও ওয়েবসাইটে কাজ করায় না। তো এরপরে উনি ওনার পিসি থেকে হচ্ছে দামটা দেখাইছে যে এইরকম আর কি, এই প্রাইস আসছে এরকম এরকম এই। তো এরপরে ও যখন চলে আসবে তখন বলতেছে যে এসএসডি কিনা শেষ, এরপরে হচ্ছে ও চলে আসবে তখন বলতেছে যে আঙ্কেল আমি ওয়েব ডিজাইনের কাজ করি, আপনাদের যে ওয়েবসাইট দেখলাম, তো আপনারা তো অলরেডি ওয়েবসাইট আছে, আপনি চাইলে আমার ওয়েবসাইটে আর একটু আপডেট করাইতে পারেন, এই সেই মানে বলছে। এরপরে বললো যে আমি তো ওয়েবসাইটে, দোকানদার বলতেছে যে আমার তো ওয়েবসাইট লাগে না, বলে ওয়েবসাইট লাগে না এটা তো বিষয় না, এই যে আমি আসছি এরকম আমার আশা দেখলাম যে আপনার ওয়েবসাইটটা চলতেছে না, এখন নেক্সট টাইম যখন আমি আসবো আপনার ওয়েবসাইটে আপনি একটা অনলাইন সাপোর্ট রাখতে পারেন, এই সেই বুঝাইলো। উনি খুব সুন্দরভাবে বুঝে গেল। উনি বললো যে ঠিক আছে তাহলে আমার ওয়েবসাইটে তুমি একটু সুন্দরভাবে কাজ করে দাও। তো পরে ও ওনার সাথে মোটামুটি ওই এসএসডির দামেই ডিল কইরা, ওয়েবসাইট অলরেডি যেহেতু এক্সিস্টেড ওয়ার্ডপ্রেসের উপরে করা, খুব বেশি কিছু করে না, জাস্ট লেআউটগুলো সাজায়, নতুন একটা থিম ইনস্টল করে দিয়ে এরপরে হচ্ছে একটা প্লাগ ইন ইনস্টল করে দিছে, যেটা দিয়ে উনি হচ্ছে অনলাইনে বিভিন্ন ইনকোয়ারি সার্ভিস দিতে পারে। তো এইভাবে ও মোটামুটি একটা পুরা লাইভ ডিল আমার সামনেই হচ্ছে করছে। তো এইভাবে আপনার হচ্ছে আপনার ফিজিক্যালও বুঝতে হবে, আপনার অনলাইনেও বুঝতে হবে যে ডিলটা আমি কোন জায়গায় পাবো। আমি যে যদি স্টার্টেগে, এটা আমি লাস্ট ক্লাসও মানে আমাদের ইসেও বলছি, যে আমি যদি স্টার্টেগে যাই, স্টার্টেগে হাজারও বলি যে আমি ওয়ার্ডপ্রেস, পিএইচপি, লারাভেল, জ্যাঙ্গো ডেভেলপার, আমার খুব বড় পোর্টফোলিও আছে, ওরা আমার জীবনেও নিবে না, কারণ অলরেডি ওদের এক্সিস্টেড একটা সুন্দর ওয়েবসাইট আছে, সুন্দর ওয়েবসাইট সুন্দরভাবে কাজ করতেছে, আর ওদের পার্মানেন্ট লোক আছে
ওইখানে লোক লাগবে কিনা সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আপনি যদি ওদের কাছে গেলে আপনারা কখনোই দাম দিবে না, কিন্তু এই সেম জিনিসটা আপনি যদি সেম জিনিস না, এর চেয়ে অর্ধেক এফোর্ট যদি আপনি এমন একটা জায়গা দেন যেখানে ওদের ওয়েবসাইট আছে, হয় হয় আছে কিন্তু অনেক পুরাতন, আপডেট করে না, কোনো মেইনটেনেন্স নাই ওইখানে, অথবা যার কোনো ওয়েবসাইট নেই, এইখানে যদি আপনি অর্ধেক দেন এফোর্ট, তাহলে আপনি খুব সহজে একটা ডিল ক্র্যাক করতে পারতেছেন। তো এইভাবে হচ্ছে আমাদের ফিজিক্যালি বলেন বা অনলাইনে বলেন ক্লায়েন্ট ক্র্যাক করতে হবে। এখন এই কথাগুলোর শেষে এইখানে এখন আসে যে আসলে আমাদের কি স্কিল দরকার এই জিনিসগুলো করার জন্য। প্রথমেই স্কিল না, এটা হচ্ছে ম্যান্ডেটরি, যে আপনি যেই কাজগুলা পারেন বা আপনি যেই কাজগুলা সম্পর্কে জানেন, এই কাজগুলা সম্পর্কে আপনার অ্যাবসুলেট কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ, আমার যদি এই কাজটা ঘুরায় ফিরায় যেইভাবেই হোক দেয়, আমি এটা করতে পারবো। এইটা হচ্ছে প্রথম আর ম্যান্ডেটরি মেইন, যে আপনার যেই স্কিলগুলো আছে এইগুলোর উপরে আপনার অ্যাবসুলেট কনফিডেন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি যখন কারো কাছে অ্যাপ্রোচ করবেন, আপনার মধ্যে ওই ইটা থাকতে হবে, ইগারনেসটা থাকতে হবে যে হ্যাঁ, আমার এই সার্ভিসটা আপনার নিলে কি কি সুবিধা হবে, না নিয়ে আপনি কি কি সার্ভিস থেকে, এখন না নিলে আপনি কি কি অসুবিধা হবেন এটা যদি বুঝান তাহলে সমস্যা আছে। কারণ উনি অসুবিধায় পড়লে চিন্তা করতেছে যে এই সুবিধার চেয়ে অসুবিধা যা আছে চলতেছে চলুক, তো আপনি যদি ওরে বুঝান যে এই এই জিনিসগুলো আপনি মিস করতেছেন, এখন ও কি বুঝাইছে যে আপনি যদি অনলাইনে এটা নেন, মানে আপনার ওয়েবসাইটটা যদি ঠিক করেন, ফার্স্ট অফ অল আপনার ক্লায়েন্ট মানে আপনার যে কাস্টমার আছে এরা আপনার সাথে হচ্ছে করতে পারতেছে, ওয়েবসাইট এসইও করে দিছে, খুব সুন্দর ফার্স্ট র্যাঙ্কিং আসতেছে, যে আপনার অনলাইন থেকে প্রথমে আপনি মিস করতেছেন, অনলাইন থেকে কাস্টমার পাইতেছেন না আপনি কোনো। সেকেন্ড মিস করতেছেন, আপনার প্রোডাক্ট কি কি আছে আপনার শপে এটা কেউ জানতেছে না, আপনি কখন অফার দিতেছেন কি করতেছেন কেউ বুঝতেছে না। আপনি যদি এটা অনলাইনে আপনার ওয়েবসাইটের সুন্দরভাবে করেন, ফেসবুকের সাথে কানেক্ট করা, সবাই বুঝবে জানবে যে আপনি কখন অফার দিতেছেন, কখন আপনারটা চলতেছে, এই জিনিসটা পেতেছে। আপনি সামনে একটা পোস্টার লাগায় রাখছেন, এটা যখন আসতেছে তখন দেখতেছে, এখন কেউ যদি না দেখে তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু আপনি যদি এই জিনিসটা ফেসবুকে করেন, সবাই স্ক্রলের সময় কারো না কারো চোখে বাজবে, এখন যার দরকার সে আপনার কাছে আসবে। আপনার ওয়েবসাইট যদি সুন্দর থাকে, যখন সার্চ এসইও করা থাকে, যখন সার্চ দিবে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা আসলে কেউ যেই সার্চ দিছে সে জানবে যে হ্যাঁ, এই নামে একটা দোকান আছে মাল্টিপ্লানে। তো এইভাবে আপনার তারে হচ্ছে এই জিনিসগুলো সে মিস করতেছে, এটা তারে বুঝাইছে, সেও খুব সুন্দরভাবে বুঝতে পারছে। এখন আপনার প্রথমে বুঝতে হবে যে আপনার সামনে যে বসা আছে তার মাইন্ডসেট কীরকম, এই মাইন্ডসেট অনুযায়ী আপনার নিজের মাইন্ডসেট সেট করতে হবে, দেন আপনার তার সাথে কনভারসেশন শুরু করতে হবে যে হ্যাঁ, এরে যদি আমি এইভাবে বুঝাই তাহলে এ আমার সাথে ডিলটা নিবে। তো এখানে যে বিষয়গুলা আসলে খুবই ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ এক্সপার্ট আমাদের মেইন যেই এগুলা থাকে, স্কিলসগুলা থাকে, এগুলা সবই থাকে হচ্ছে আমাদের সফট স্কিল। এগুলা কোনোটাই কিন্তু আপনি পড়ালেখা করে গেইন করবেন ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আপনার রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস, এরকম আস্তে আস্তে আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন হবে। কারণ এই যে ধরেন কারোর সামনে কথা বলা, এটা আপনাদের মধ্যে অনেকেই আছে যে অনলাইনে ক্লাস করে, এইখানেও প্রশ্ন করতে ভয় পায়, মাইক অন করে কথা বলতে ভয় পায়, কথা বলে না। কারণ জাস্ট শুধুমাত্র তার মনের মধ্যে ভয় থাকে যে মাইকটা অন করে কথা বলতে হবে, এই কারণে সে কথা বলে না। এরকম আপনাদের এই ক্লাসের মধ্যেই অনেকেই আছে। তো আপনি যখন ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছে অ্যাপ্রোচ করার পরে আপনার তার সাথে যেই কনভারসেশনটা করতে হবে, এটা তো জাস্ট হাই হ্যালো 2 মিনিটের কনভারসেশন না। কারণ এইখানে আপনার তার কাছ থেকে প্রজেক্টের ডিটেলস আপনার বুঝতে হবে, কি আপনি নিতেছেন সেটা বুঝতে হবে, আপনাকে কি দিতে হবে তার কাছে সেটাও আপনি বুঝতে হবে। মানে এই জায়গায় আপনার পুরো একটা ইন ডিটেলস কনভারসেশন হবে। আপনি যদি এরকম একজনের সাথে কথা বলতে ভয় পান বা নতুন একজনের সামনে কথা বলতে ভয় পান, তাহলে ব্যাপারটা আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে ক্লায়েন্ট ম্যানেজ করা। আর এরপরে হচ্ছে মোটামুটি আমরা তো বললাম। আচ্ছা, আমরা এতক্ষণ যা কথাগুলো বললাম কে কে বুঝতে পারছেন বা মেইন জিনিসগুলা ধরতে পারছেন একটু বলেন তো আমাকে, বা কার প্রবলেম হইতেছে বুঝতে বা ক্যাচ করতে যে হ্যাঁ ভাই কি বলতেছেন অনেক হার্ড বুঝতেছি না।
জি না ভাইয়া, বুঝতে পারছি আপনি মানে যা বলতে চাচ্ছেন বুঝতে পারছি আর কি। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি, এখন আসি যে আপনাদের উম, কি কি হচ্ছে আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছে, আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা ভুল করি, যে ফ্রিল্যান্সিং মানে ফাইবার, আপওয়ার্ক, এই ব্যাপারগুলা, কিন্তু এটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস বা হচ্ছে অনেক বড় একটা কারণ আপনারা প্রো মানে একেবারে প্রফেশনাল যারা ফ্রিল্যান্সিং করে এদের সাথে যদি করবেন, আচ্ছা, আপনি তাহলে একটু কষ্ট করে হচ্ছে ক্লাস রেকর্ডটা দেখেন আর বাকিগুলা বুঝেন। আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং আর জব প্রিপারেশন ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি। আমাদের লার্নিং সেকশনগুলো শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জব প্রিপারেশন, ক্লায়েন্ট হান্টিং আর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যদি প্রফেশনাল যত বড় বড় ফ্রিল্যান্সার আছে এদের হচ্ছে ইগুলা দেখেন, পডকাস্ট বলেন, এখন তো আবার এই পডকাস্ট অনেক বেশি হাইপড, আপনি এদের পডকাস্টগুলো যদি দেখেন দেখবেন এরা কেউই কিন্তু মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ম্যানেজও করে না বা ক্লায়েন্ট খুঁজেও না। মার্কেট প্লেসের ক্লায়েন্ট আসে চলে যায়, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এইখানে আপনার হচ্ছে ডিল করতে হয় অ্যাজ এ এজেন্সি হিসাবে। এজেন্সি কীরকম, আপনি যদি এক জায়গায় হচ্ছে ধরেন আমার কি কি সার্ভিস, ধরেন আমি একটা নতুন করতেছি, বিজনেস ওপেন করতেছি, এখন আমার কি কি সার্ভিস লাগবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে, আমার প্রোডাক্টগুলো অনলাইনে প্রমোশন করানোর জন্য একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার লাগবে, লেটস সে ওয়ার্ডপ্রেস ডেভেলপারই লাগবে যে আমার ওয়েবসাইটটা তৈরি করে দিবে, আর হচ্ছে একজন মার্কেটিং ম্যানেজার লাগবে বা মার্কেটিং প্রফেশনাল লাগবে যে হচ্ছে আমার মার্কেটিং সিস্টেমগুলা বা হচ্ছে এইগুলা শিডিউল করবে বা মেনটেন করবে বা আমারে বুঝিয়ে দিবে যে এইভাবে এইভাবে মার্কেটিং করতে হবে। তো এখানে আমার তিনটা প্রফেশনের লোক লাগতেছে, এক হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, আর হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। এখন একজন মানুষ যদি আমার এটা বেসিক লেভেলের হয় তাহলে দুজনেই হয়ে যায়, ব্যাপারটা খুব ইজিলি সলভ করা যায়। কিন্তু যখন আমি এটা ইন্টারমিডিয়েট লেভেলে আনতেছি, আমার প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট আনতেছি তুলনামূলক, তখন কিন্তু একটা ওয়েবসাইট ম্যানেজ করা, এর ডাটাবেস ম্যানেজ করা অনেক হার্ড। এটা একজনের পক্ষে সম্ভব, মানে এটা একজন পারবে, কিন্তু তারে যদি আপনি আবার বলেন যে এর সাথে তুমি গ্রাফিক্স ডিজাইনও করবা, ডিজিটাল মার্কেটিংও করবা, তখন সে হচ্ছে পুরো হিজিবিজি হয়ে যাবে। কারণ একজনের পক্ষে সব স্কিল ভালোভাবে শেখা সম্ভব না কখনোই। একটু একটু শিখতে পারবে সবই, কিন্তু ওই যে প্রফেশনাল যে যে শুধুমাত্র 3 বছর ধরে ডাটা ও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, ও যেই জিনিসটা জানে, যে 2 বছর ধরে হচ্ছে ও ডাটা ওয়ার্ডপ্রেসের সাথে আরো বিভিন্ন জিনিস মিক্স করে এরপরে শিখতেছে, ও কিন্তু ওই জিনিসটা জানে না। কারণ ও অতগুলা সময় পায় নাই যে ও ওই ওয়ার্ডপ্রেস নিয়ে ওই রিসার্চগুলা করবে বা ওই ডিজাইনগুলো নিয়ে ওই রিসার্চগুলো করবে। যেমন আমি আপনাদেরকে যদি একটু বেসিক এক্সাম্পল দিই, এলিমেন্টর প্রো দিয়ে আমরা হচ্ছে হলো নর্মালি কি করি, আমাদের ওয়ার্ডপ্রেসের থিম সাজাই বা হচ্ছে থিম কাস্টমাইজেশন করি। তো অনেকেই আছে হচ্ছে কি করে, আমি মানে নর্মালি আমি যখন প্রজেক্ট করি দেখি যে অলরেডি এক্সিস্টেড যে প্রজেক্টগুলো, অনেকেই এলিমেন্টরের মধ্যে কি এক একটা প্লাগ ইনের জন্য, মানে এক একটা এলিমেন্টের জন্য, যেমন ধরেন কার্ড স্লাইডার, এরপরে হেডার ফুটার, এইগুলোর জন্য আলাদা আলাদা প্লাগ ইন ইউজ করা একটা ওয়েবসাইটে খুব হেভি করে রাখে। আর যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে এরা কিন্তু এলিমেন্টের মধ্যে এই ফাংশনগুলো অলরেডি সেট করা আছে, এগুলো ব্যবহার করে এরা প্রফেশনালরা করে। তো এইখানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে যে ও কতটুকু জানে এলিমেন্টর প্রো নিয়ে নাড়াচাড়া করছে, ঘাটাঘাটি করছে এই ব্যাপারটা, আর যে হচ্ছে এতদিন ধরে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, ওর যে এলিমেন্টর প্রোর এক্সপিরিয়েন্স, এই ব্যাপারটা দুজনের হোল ডিফারেন্স একটা লেভেল আলাদা। তো এইখানে
যেই ব্যাপারটা আমি বুঝাইতেছি, এখন এইখানে আপনাদের আবার প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো একটু আগে বললেন যে দুইটা স্কিল শিখতে, তাহলে তো আপনার কথা কন্ট্রাডিক্টরি হয়ে গেল একটার পক্ষে আরেকটা। তো এইখানে বিষয় হচ্ছে যে আপনারা এই কারণেই আমি হচ্ছে রিলেভেন্ট স্কিলের কথা বলতেছিলাম, যে আপনি যেহেতু ডাটা এন্ট্রি শিখতেছেন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এরা হচ্ছে সেম ক্যাটাগরির স্কিল বা সেম ইউজ কেসের স্কিল। আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন আপনার ডাটা এন্ট্রির কিছু না কিছু কাজ আপনার করতেই হবে, আবার আপনি যখন ডাটা এন্ট্রি করতেছেন আপনি কিছু না কিছু ডিজিটাল মার্কেটিংয়ের কাজও করতেছেন। তো আপনি যদি ওই কাজটাই আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখেন তাহলে ব্যাপারটা একরকম। আর যখনই আপনি হচ্ছে আবার টোটালি আলাদা একটা ক্যালিবারের স্কিলের দিকে আগাইতেছেন তখন ব্যাপারটা একটু আবার অন্যরকম। যেমন যেটা বললাম যে আপনি যদি ডাটা এন্ট্রি শেখার পরে আপনি যদি ওয়ার্ডপ্রেসের দিকে বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দিকে মুভ করেন তখন কিন্তু আপনার অনেক স্কিলই ডাটা এন্ট্রি থেকে ইউজলেস হয়ে যাবে, তখন আর আপনার ওই জিনিসগুলোর দরকার হবে না। যেমন যেটা আমরা বলতেছিলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনার তখন খুব বেশি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং টোটালি জিনিসটা আলাদা, আর ডাটা এন্ট্রি জিনিসটা টোটালি আলাদা। এখানে ডাটা এন্ট্রি হচ্ছে আপনি যখন কোনো একটা ডাটা কোনো একটা ফিল্ডে বা কোনো একটা সফটওয়্যারে হচ্ছে এন্ট্রি করেন, সিম্পলি ভাষায় আর কি, বেসিক ভাষায় আমরা নর্মালি সহজে বোঝার জন্য। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি যখন ডিজিটালি কোনো মার্কেটিং করেন। এখন এইখানে ডিজিটাল মার্কেটিং যখন আপনি করেন, ডিজিটাল মার্কেটিংয়ের আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল যদি আপনারা দেই, একটা ছোট্ট সেকশন আছে হচ্ছে ইমেল মার্কেটিং, যেটাতে আমরা হচ্ছে ইমেল দিয়ে মার্কেটিং করি। এখন এই ইমেল মার্কেটিং করার জন্য আপনার কি দরকার হবে, আপনার মেইন ইনগ্রিডিয়েন্টই কিন্তু হচ্ছে ইমেল। এখন আপনি এই ইমেলগুলো যখন কালেক্ট করবেন বা এই ইমেলগুলো যদি নিতে চান আপনার কি করতে হবে, ইমেল হান্টিং অথবা লিড জেনারেশন, এই দুইটা কাজই হচ্ছে আবার পরে কার আন্ডারে, এই ডাটা এন্ট্রির আন্ডারে। এখন এইটা আবার ডাটা এন্ট্রির আন্ডারে কেন, কারণ ডাটা এন্ট্রি আমি একটু আগে কি বললাম যে ডাটা এন্ট্রি হচ্ছে আপনি ডাটা নেবেন বাল্ক আকারের কোনো একটা ডাটা, অ্যান্ড এটারে একটা ফরম্যাটেড ওয়েতে কোনো একটা শিটে, এক্সেলে বলেন, মাইক্রোসফট অফিসে মানে ওই গুগল ওয়ার্কস্পেসে বলেন, কোনো একটা অ্যাপ্লিকেশনে হচ্ছে আপনি এন্ট্রি করাইতেছেন। তার মানে আপনার হচ্ছে ডাটা এন্ট্রি হচ্ছে আপনার বাল্ক ডাটা আছে, ওই ডাটাগুলো ফরম্যাটেড ওয়েতে কোনো একটা জায়গায় এন্ট্রি করাইতেছেন, অ্যান্ড ওই ডাটাটা ব্যবহার করে আপনি যদি কখনো মার্কেটিং করেন বা কোনোভাবে মার্কেটিং করেন, সেটার জন্য আপনার আবার দরকার হইতেছে ডিজিটাল মার্কেটিং। তো লিড জেনারেশনের মেন পারপাসই থাকে হচ্ছে হলো ইমেল মার্কেটিং করা, বা হচ্ছে হোক ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি, বাট টার্গেট থাকে মার্কেটিংয়ের জন্য, যেটা আমি একটু আগেও বলছি। তো মার্কেটিং করার জন্য যদি ডিজিটালি মার্কেটিং করেন তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং, আর যদি আপনি ফিজিক্যালি করেন তাহলে আপনার কনফারেন্স জায়গা তার মধ্যে মার্কেটিং করতে হবে, তখন ওইটা আপনি হচ্ছে কোল্ড কলের মধ্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই, তখন সেটা শুধুমাত্র ডাটা এন্ট্রিতে থাকতেছে। কিন্তু যখনই আপনি এটা নিয়ে ডিজিটালি কোনো প্রমোশনাল কাজ করতেছেন বা কোনো জায়গায় প্রমোশনাল পারপাসে এই মেলগুলো ব্যবহার করতেছেন, তখন এটা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে চলে যেতেছে। তো তার মানে ডিফারেন্সটা যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটালি আপনি যখন কোনো প্রোডাক্ট সার্ভিস বা কোনো এজেন্সির মার্কেটিং করেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর ডাটা এন্ট্রি হচ্ছে বাল্ক আকারে কোনো ডাটা যখন আপনি কোনো একটা ইসের মধ্যে এন্ট্রি করেন, ওই ডাটাটা হচ্ছে ফরম্যাটেড ওয়েতে সেট আপ করা বা সাজানোটাই ডাটা এন্ট্রি বলে। তো এখানে স্কিলগুলো রিলেভেন্ট অন মানে সবগুলো এক ধরনের স্কিল হওয়াতে হচ্ছে আমাদের তেমন কোনো শিখতে প্রবলেম হয় না এই ব্যাপারগুলো, বা খুব বেশি না, কারণ আপনি সেম জিনিসই ডিজিটাল মার্কেটিংয়ে ইউজ করবেন, ডাটা এন্ট্রিতেও ইউজ করবেন। আপনারা ব্যাপারটা আরও খুব ভালোভাবে বুঝবেন যদি আপনারা লাইফ স্কিলস কমিউনিটিতে যান। আপনারা যদি লাইফ স্কিলস কমিউনিটিতে চেক করেন দেখবেন যে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের হোমওয়ার্ক জমা দিতেছে এর মধ্যে বেশিরভাগ কাজে দেখবেন আপনি অলরেডি ডাটা এন্ট্রির মধ্যে করে আসছেন, যেমন এক্সেল ব্যবহার করে বিভিন্ন শিট তৈরি করা, তারপরে হচ্ছে গুগল ফর্মের কাজ, এরপরে ইমেলের জন্য হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য যে বিষয়গুলা বা কোল্ড কলের জন্য যে ইগুলা, এগুলা দেখবেন যে ওরাও হচ্ছে করতেছে ওইখানে ইমেল মার্কেটিংয়ের ব্যাপারগুলা মার্কেটিংয়ের জন্য। তো আপনি দেখবেন যে অলরেডি আপনার অনেক ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ আপনি এই ডাটা এন্ট্রির মধ্যেই মোটামুটি অর্ধেক করে ফেলছেন। তো এই কারণে বাকিটুকু শিখতে অসুবিধা নেই, কিন্তু ডাটা এন্ট্রি আর ওয়েব ডিজাইন যখন বলতেছেন দুই মেরুর পুরো আলাদা একটা স্কিল। আপনার নামে মানে পুরো ইসেই বুঝতেছেন যে ওয়েব ডিজাইন হচ্ছে আপনি কোডিং করবেন, অনেক এই করবেন, এই টাইপের ওয়েবসাইট নিয়ে, আর ডাটা এন্ট্রি হচ্ছে ডাটার কাজ। এখানে দুইটার স্কিলের ক্যালিবারি টোটালি আলাদা। তো এইখানে
আমাদের বুঝতে হবে বিষয়টা যে আমাদের স্কিলগুলা রিলেভেন্ট কিনা। তো যেটা বললাম যে আমরা যখন হচ্ছে করতেছি, শিখতেছি বা হচ্ছে কাজ করতেছি, তখন আমাদেরকে আমাদের স্কিলগুলার এই সম্পর্কে বুঝতে হবে। তো এই কথাগুলা বললাম, এত কিছু বললাম, ক্লায়েন্টের কথা বললাম, সবই বললাম। এখন প্রশ্ন আসে যে এগুলো আমরা আসলে এই যে অ্যাপ্লাই করব কোন জায়গায়? তো অ্যাপ্লাই করার জন্য আমাদের অনেকগুলা মার্কেট প্লেস আছে, বাট মার্কেট প্লেসের চেয়ে যেটা বলতেছিলাম যে আমাদের বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে এদের পডকাস্ট যদি দেখেন, দেখবেন যে এরা সবাই মেইন স্ট্রিমে লিঙ্কডইন ব্যবহার করে হচ্ছে এদের প্রোফাইল ক্লায়েন্ট হান্টিং এর জন্য। তো লিঙ্কডইন কেন, এইটার উত্তর হচ্ছে আপনাদেরকে আমি এর আগেও দিলাম, যে আপনাদের ফার্স্ট ক্লাসেও বলছি, বারবার বলতেছি, কারণ আমাদের যেই টার্গেটেড জোন, যেমন ইউকে, ইউএস, কানাডা বা হচ্ছে এরকম ফার্স্ট ইকোনমিক্যাল জোনের যে কান্ট্রিগুলা, এরা কিন্তু হচ্ছে এদের লিঙ্কডইনটাই মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়া হিসাবে ইউজ করে। তার মানে আপনি যদি আপনার স্কিল শো করাইতে চান কোনো জায়গায়, তো বেস্ট ওয়ে হচ্ছে আপনার লিঙ্কডইন। কারণ প্রফেশনালি লিঙ্কডইনের চেয়ে কিন্তু আপডেট বলেন বা হচ্ছে কি বলে, আচ্ছা দাঁড়ান আমার লিঙ্কডইনটাতে একটু লগ ইন করে নিই। কন্টিনিউয়াস নাফিস, আচ্ছা আমি আপনাদের উত্তরগুলো দিতেছি, আপনারা প্রশ্ন যদি থাকে করেন, সমস্যা নেই চ্যাট বক্সের মধ্যে। সিকিউরিটি, হ্যালো, জি বলেন। আর ক্লাস কয়টা আছে? ক্লাস আরো একটা পাবেন আপনারা, সমস্যা নেই। মোট তাহলে কয়টা হবে? জি, বলো যে মোট তাহলে কয়টা হবে? মোট কয়টা হচ্ছে? 16টা হচ্ছে মনে হয়। 16টা না, কয়টা? 16টা না, মনে হয় 15টা। খেয়াল নেই আমার, একটু দাঁড়ান। 37। আচ্ছা লাস্ট আমি আপলোড দিছিলাম কত নাম্বার ক্লাস আপনাদের? প্রবাবলি 13টা হবে। জি, 13টা হবে, 13 প্লাস। আপনি লাস্ট আপডেট দিয়েছেন 12টা। আচ্ছা 12টা যদি হয় তাহলে আজকেরটা আপলোড দিলে 13টা হবে। আর একটা ক্লাস হয়তো বা আমি আপনাদের নিব, 14টা হবে। 15 16 দুইটা হচ্ছে কম হবে। আচ্ছা আমার প্রোফাইলের কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন হইতেছে না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা ওপেন করতে হবে আবার। আচ্ছা কোনো একটা কারণে লক হয়ে গেছে, তো ওইটা আজকে দেখাতে পারলাম না, ওইটা তাহলে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর যে বিষয়টা আমি বললাম যে তাহলে আজকের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখলাম, একটা সামারি যদি আমরা করি, আমাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমাদের কি কি জিনিস দরকার? প্রথমেই আমাদের দরকার হচ্ছে যে আচ্ছা প্রোফাইল ক্রিয়েশনগুলো আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার পর এরপর আমি পার্সোনালি আবার দেখাবো, ট্রাই করব।
কিন্তু হচ্ছে আপনাদের তারপরও আমি ভিডিওগুলো আজকে দিয়ে দিলে আপনারা সবাই ট্রাই করবেন নিজেরা নিজেরা ক্রিয়েট করতে। এরপরে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আবার চেক করব আর আরও কিছু টপিক বা আরও কিছু ট্রিক্স যেগুলো আপনারা আপনাদের প্রোফাইলে করলে আপনাদের প্রোফাইল আরও অপটিমাইজ হবে, আপডেট হবে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে? কারণ আহ, আমার ডিভাইস থেকে যদি আমি অ্যাকাউন্ট কারো একজনেরটা ক্রিয়েট করে দেই তাহলে বাকি সবার প্রশ্ন আসবে যে আমারটা কেন ক্রিয়েট করতেছে না, আমারটা কেন ক্রিয়েট করতেছে না, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ডিভাইস থেকে অলরেডি আমি প্রত্যেকটা ব্যাচের জন্য একবার করে যদি ক্রিয়েট করছি, মোটামুটি লাস্ট ব্যাচেও আমি ক্রিয়েট করে দেখাতে পারি নাই এই সেম প্রবলেমের কারণে। আগের ভিডিও দিছি, তারপরও আমি ট্রাই করব এবারও করার, যদি সম্ভব হয় তাহলে করে দেখাবো। আর যদি সম্ভব না হয় আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিওগুলো দিব, আপনারা ওইগুলো দেখে দেখে একটু নিজেরা ক্রিয়েট করবেন কষ্ট করে। এরপরে আমি হচ্ছে ওই প্রোফাইলগুলো চেক করব যে সবারটা ঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে কিনা। তো আজকের ক্লাসের যদি আমরা সামারি করি, যেহেতু থিওরিটিক্যাল ক্লাস হয়েছে আজকে, তো আপনারা চাইলে একটু বিষয়গুলো নোট করতে পারেন, নিজেরাও এই বিষয়গুলো একটু ইমপ্রুভ করার দরকার আপনাদের। প্রথমত আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করতে যাই, অনেক কথা বলছি কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করতে যাই আমাদের কি কি বিষয় প্রথমত জানা উচিত। প্রথমে ক্লায়েন্ট হান্টিং করতে যাওয়ার আগে বা আমার যে ক্লায়েন্ট তাকে টার্গেট করার আগে আমার বুঝতে হবে যে আমি কার কাছে যাইতেছি বা যেখানে যাইতেছি ওইখানে আমার সার্ভিসটা কতটুকু আমি ইফেক্টিভভাবে ব্যবহার করতে পারবো। ফার্স্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট সিলেক্ট করার আগে। এরপরে হচ্ছে আমি যেই রিজিয়নে যাইতেছি এদের কাছে আমি কিভাবে অ্যাপ্রোচ করলে হচ্ছে আমি সহজে যাইতে পারবো বা হচ্ছে সহজে তাদের নজরে আসতে পারবো, এটা হচ্ছে সেকেন্ড। কারণ যেটা আমি বললাম যে আমাদের এইখানে আপনি যতই বড়ই অফিস হোক, আপনি যদি ইমেইলে সারাদিন মেল করতে থাকেন স্প্যাম করতে করতে বইরা ফেলান, এর সম্ভাবনা মানে প্রায় 90% চান্স আছে যে ওরা মেল চেকই করবে না যে আসলে আমার মেলে কি হইতেছে। তো এটা আপনার জাস্ট ওয়েস্ট অফ টাইম। অনেকেই আছে রিক্রুট এখন বর্তমানে হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ আসতেছে, আপডেট হইতেছে, আর মানে টাইমের সাথে সাথে সবাই ট্রাই করতেছে স্মার্ট হওয়ার, এই কারণে অনেকেই হচ্ছে এখন মেইল চেক করে। বাট তারপরেও দেখবেন যে অনেকেই এই যে রিক্রুট করার পরে মানে এই যে সিজনটা চলে যখন হচ্ছে রিক্রুট করে বা সার্কুলার দেয়, এরপরে কিন্তু আর আবার যায় ওদের ওই মেইলে যদি আপনি হাজারো মেইল করেন তখন আর কেউ রিপ্লাই দিবে না, ওরা কি চেকও করে না, কারণ এরপরে আর ওই মেলের ওদের দরকার নেই, ওটা আর ওরা কোনো ইউজই করে না। তো এই জন্য আপনাদের বুঝতে হবে যে আপনি যে রিজিয়নে কাজ করতেছেন ওই রিজিয়নে আপনি আসলে কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। এরপরে আপনার ক্লায়েন্ট আপনার যখন আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্টের আসলে প্রয়োজনটা কি, এখন আপনি তো অনেক সার্ভিস দিবেন, লিড জেনারেশন দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স দিবেন বা হচ্ছে সিভি ক্রিয়েশন দিবেন। আপনার আগে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের দরকারটা কি এক্স্যাক্টলি বা তার মাইন্ডসেটটা কি। এখন এটা হচ্ছে আবার ক্লায়েন্ট সেট করার পরে যে আপনার প্রথমে বুঝতে হবে যে আপনার যে অপোজিট সাইডে বা আপনার যে ক্লায়েন্ট তার মাইন্ডসেটটা কি, ওই লেভেলের মাইন্ডসেট আপনার আগে তৈরি করতে হবে প্রথমে বসার সাথে সাথে বা তার সাথে কনভারসেশন শুরু করার সাথে সাথে। এরপরে এখন এর জন্য আপনি কি করতে পারেন, তার সোশ্যাল মিডিয়াগুলো একটু সার্ভ করতে পারেন যে তার আসলে মাইন্ডসেট কীরকম এটা বোঝার জন্য। কারণ মানুষের পার্সোনাল লাইফ এখন রিফ্লেক্ট করে হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে। আপনি তার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে একটু সার্ভ করে দেখতে পারেন যে আসলে তার পার্সোনালিটি কীরকম বা সে হচ্ছে কীরকম ওপিনিয়ন রাখে ব্যাপারগুলো, বা এই বিষয়গুলো যখন আপনি দেখবেন তখন আপনার নিজের মধ্যেই আস্তে আস্তে একটা তৈরি হবে যে আসলে মানুষটাকে আমি কীভাবে জাজ করব বা তার সাথে আমি কনভারসেশনটা কীভাবে করব। আর এই জিনিসগুলো হচ্ছে সবই প্যাসিভ স্কিল, এগুলা কোনো অ্যাক্টিভ স্কিল বা পড়াশোনা করে শেখার স্কিল না। এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে করতে আপনার ইনস্টিংক্ট এটা অলরেডি অটোমেটিকলি তৈরি হয়। এটা আসলে জোর করে ওইভাবে বানানো যায় না বা ব্যাপারটা যে একদিনে হয়ে যাও ব্যাপারটা এমনও না। এটা আপনার জাস্ট প্র্যাকটিস করতে করতে একসময় আপনার মনেই হবে যে হ্যাঁ এর সাথে আমি যদি এইভাবে কথা বলি, এর সাথে যদি আমি একটু হার্ড ওয়েতে কথা বলি তাহলে ব্যাপারটা এমন। যেমন ব্যাপারটা আমি যদি বাংলা ভাষায় বলি যে দোকানদারের কাস্টমার যখন আপনি কোনো কিছু কিনতে চান তখন দোকানদার কিন্তু হচ্ছে আপনার দিকে তাকায়, আপনার বুঝায়, এরপরে দাম বলে যে এর সাথে দামাদামি করব বা এর সাথে ডাইরেক্ট এক দামে হচ্ছে দিব। তো এরকম আপনারও ওই
কাস্টমারের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে যখন বসবেন আপনার বিষয়টা এইভাবে বুঝতে হবে যে আসলে আপনি তার সাথে কিভাবে অ্যাপ্রোচটা নিবেন। এরপরে সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে আপনার নিজের স্কিল সম্পর্কে অ্যাবসুলেট কনফিডেন্স থাকতে হবে যে আমি যে স্কিলটা নিয়ে আসছি বা আমি যে সার্ভিসটা দিতে আসছি এইটার ব্যাপারে যে ও যাই বলুক আমি পারবো সব। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের এর জন্য আপনি গেলেন ইন্টারভিউর জন্য বা হচ্ছে তার সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে কথা বলেন, তো উনি হচ্ছে যখন আপনারা বললো যে আপনি কি ডিসকর্ড সার্ভার মেনটেন করতে পারেন, আপনার কনফিডেন্সটা একদম 100 কিন্তু আপনি ডিসকর্ড জীবনে ওপেনও করেন না। তখন যদি আপনি ওনারা বলেন যে উনি যদি আপনারা জিজ্ঞেস করে যে ডিসকর্ড সার্ভার আমার ডিসকর্ড সার্ভারটাও ম্যানেজ করতে হইতে পারে, আপনি কি ওটা পারবেন কি না, তখন কিন্তু আপনার অবস্থা শেষ। কারণ আপনি কখন ডিসকর্ড ওপেনও করেন না, আর ডিসকর্ডের ব্যাপারগুলো যদি আপনি কখনো না দেখেন তাহলে আপনার জন্য অনেক হ্যাসেল আর অনেক কঠিন। তো বিষয়টা ওইরকম দাঁড়াইলো যে আপনার যদি আপনার যে স্কিলটা আছে ওইটার ব্যাপারে আপনার একদম 100% অ্যাবসুলেট কনফিডেন্স থাকতে হবে যে এইটার ব্যাপারে যাই বলুক আমি জীবনে কোনো না কোনো সময় একবার হলেও এটা দেখছি, আমি এটা পারবো, এইরকম আপনার হচ্ছে কনফিডেন্সটা থাকতে হবে। স্যার জি স্যার। স্যার বলছিলাম যে ক্লায়েন্টের সাথে কথা বলতে আমরা ট্রান্সলেশন ব্যবহার করতে পারবো কি? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন শুরু করবেন তখন আপনার ফার্স্টে বলে নেবেন যে স্যার আমি ইংলিশে একটু দুর্বল, তো কাইন্ডলি যদি আপনি আমার সাথে হচ্ছে চ্যাটিংয়ে বা হচ্ছে আমি যদি ট্রান্সলেটর ইউজ করি তাহলে প্রবলেম কিনা। এখন এই সময় এখন বর্তমানে প্লে স্টোরে অনেক রিয়েল টাইম ট্রান্সলেটর পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার কথা শোনার সাথে সাথে হচ্ছে করে। আপনি যদি ভার্চুয়াল মানে ডাইরেক্ট মিটিং করেন ভার্চুয়ালি তাহলে আপনি ট্রাই করবেন ওই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার। যদিও আমি কখনো করি নাই, আলহামদুলিল্লাহ আমার করতে হয় নাই। তো তারপরেও যদি আপনার দরকার হয় একটু ইউটিউবে দেখলে আপনি খুঁজলে পাবেন যে এরকম রিয়েল টাইম ট্রান্সলেটর আছে যেগুলো দিয়ে একবারে কনভারসেশন করা যায় সুন্দরভাবে। তো আপনি যেটা বলবেন আপনারটা ও আবার ইংলিশে জোরে জোরে বলবে, আবার ও যেটা শুনবে সামনের থেকে ওইটা আপনারা বাংলায় আবার জোরে জোরে বলে দিবে, মানে মোটামুটি আপনার শুনবেন এইরকম মানে সাউন্ডে আপনারা বলে দিবে। তো আপনি ওই রকম রিয়েল টাইম ট্রান্সলেটর ইউজ করতে পারেন যদি ইংরেজিতে দুর্বল হন। আর কিন্তু এগুলার আবার একটা প্রবলেম আছে, এগুলো আপনি যে ইমোশন দিয়ে বা আপনার যে এক্সপ্রেশন দিয়ে আপনি কথাগুলো বলবেন ওটা কিন্তু ওই এক্সপ্রেশন দিয়ে বুঝাইতে পারবেন না। ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনি একজনের জাস্ট ফান করে যদি কিছু একটা বলতেছেন একটু অকওয়ার্ড জিনিস ফান করে আপনি বলতেছেন, ব্যাপারটা আপনার এক্সপ্রেশনের জিনিসটা ফানি, কিন্তু যখন এটা রোবোটিকের মতো বলতেছে এটা রোবটের মতো জাস্ট পড়ে যেতেছে তখন কিন্তু ব্যাপারটা একটু অকওয়ার্ড বা হচ্ছে এটা একটু মাইন্ড নিয়ে যায় অনেকে। তো এই কারণে আর কি হচ্ছে যেমন কি বলে এটা পুরান ঢাকার মধ্যে এই ব্যাপারটা আছে যে একটু ওরা একটা দেয় মানে ওদের কথায় করে। তো এটা নর্মালি হচ্ছে যদি আমি ট্রান্সলেটর দিয়ে ইংলিশ থেকে বাংলা করে বা হচ্ছে ট্রান্সলেটর দিয়ে পড়াই ব্যাপারটা কিন্তু আমার কাছে গালির মতো, কিন্তু আমার সাথে যখন একজন সরাসরি পুরান ঢাকায় যে থাকে সে কনভারসেশন এটা বলতেছে বারবার, আমার কিন্তু মাইন্ড হইতেছে না, কারণ আমি এটা তার মুখ থেকে এই অ্যাকসেন্টে বা এই এক্সপ্রেশনে শুনে অভ্যস্ত। তো এরকম আর কি ব্যাপারটা যে আপনার কনভারসেশনটা তখন একটু হার্ড হয়ে যায়, আপনার ব্যাপার বা আপনার যে অবস্থাটা এটা আপনি ইমোশন দিয়ে এক্সপ্রেস করতে পারতেছেন না। তো এই কারণে যদি একটু কষ্ট হয় ইংরেজিটা শিখলে আর কি মানে জাস্ট কথা বলার মতো যদি শিখেন তাহলে ব্যাপারটা ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বললাম যে আপনার যেই স্কিলগুলো আছে এটার ব্যাপারে অ্যাবসোলিউট কনফিডেন্স থাকতে হবে। আর থার্ড যেটা যে আপনার কনফিডেন্স যে আছে স্কিলের উপরে এটার একটা প্রুফ কিন্তু আপনার থাকতে হবে, এইটা হলো খুব ইম্পর্টেন্ট। এটা যদিও আমি থার্ড নাম্বারে রাখছি, কিন্তু এই পর্যন্ত আসতে হলে আপনার আগের জিনিসগুলো দরকার, কিন্তু ওই জিনিসগুলো করার পরও যদি আপনার এটা না থাকে অনেক সময় আপনার জব নাই হয়ে যেতে পারে। এই কারণে আপনার প্রত্যেকটা যে স্কিল এগুলোর ব্যাপারে আপনার কোনো না কোনোভাবে হোক আপনার একটা হচ্ছে রাখতে হবে যে আমি এই জায়গায় এই কাজটা করতেছি, এই জায়গায় এই জিনিসটা শিখছি। যেমন লাইফ স্কিলসের একটা সার্টিফিকেট আছে ওইটা আপনি রাখতে হবে, ওইটা দেখাবেন যে আমি এই জায়গা থেকে এই জিনিসটা শিখছি। এরপরে কাজ করছেন ওইগুলার ফাইল রাখবেন যে হ্যাঁ এই কাজগুলো আমি করছি, প্র্যাকটিস ফাইলগুলোও যদি দেখান অন্তত আপনি বলতে পারবেন যে হ্যাঁ কাজগুলো আমি অলরেডি করছি কোনো একটা জায়গায়। এখন যেভাবে হোক আমিও আপনাদেরকে প্রজেক্টই দিতেছি, আমি বলতেছি বারবার যে এগুলো একটা প্রজেক্ট, তার মানে আপনাদেরকে আমি প্রজেক্ট দিতেছি আপনারা আমার প্রজেক্টই করে দিতেছেন। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি মিথ্যা কথা বলতেছেন বা বানাইতেছেন, ব্যাপারটা কিন্তু রিয়েলি আমি আপনাদের প্রজেক্ট দিতেছি আপনি আমার প্রজেক্ট করে দিতেছেন, জাস্ট আমি আপনাদেরকে কোনো ফিনান্সিয়াল বেনিফিট দিতেছি না, ব্যাপারটা এরকম। তো তার মানে আপনি ক্লায়েন্টকে
বলতে পারবেন যে হ্যাঁ আমি প্রজেক্টটা এই জায়গায় করে আসছি। তার মানে আপনার প্রত্যেকটা স্কিলের অ্যাবসোলিউট কনফিডেন্সের সাথে সাথে ওই অ্যাবসোলিউট প্রুফ রাখতে হবে যে হ্যাঁ এটা আমার কনফিডেন্স যে আছে এটারে ব্যাকআপ করার জন্য আমার কাছে এই প্রুফ আছে যে হ্যাঁ এই কাজটা আমি অলরেডি কোনো একটা জায়গায় করে আসছি। তার মানে আপনাদের যে হোমওয়ার্কগুলো এগুলো এই কারণেই আমি বারবার বলছি যে ইম্পর্ট্যান্ট। অনেকেই দিছেন, আপনাদের এই ব্যাচটাতে আমি সবচেয়ে বেশি হোমওয়ার্ক পাইছি, বাট লাস্ট কয়েকটা ক্লাসের হোমওয়ার্ক আমি নিজেই একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো ওটাও আমি বলছিলাম আপনাদের কি ঈদের আগে আগে যে ক্লাসগুলো হচ্ছে আমি ঈদের পরে আপলোড দিছিলাম একসাথে 3টা ক্লাস, ওই 3টা ক্লাসের হোমওয়ার্ক আমি দিতে পারিনি, মানে প্রজেক্ট ওইরকম সুইটেবল কোনো প্রজেক্ট খুঁজে পাইনি। তো সমস্যা নাই, আমি প্রজেক্ট খুঁজে পাইলে বা যদি আমি পাই তাহলে আমি আপনাদেরকে দিব গ্রুপে, যেহেতু আপনাদের কোর্স শেষ হয়ে গেল আপনাদের সাথে আমার গ্রুপে কানেকশন থাকবে। অ্যান্ড আপনাদের এটা যেহেতু লাইফ টাইম সার্ভিস দেওয়ার কথা অফিস থেকে বলছে, তার মানে আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন, কোনো ক্লায়েন্ট নিয়ে কোনো প্রবলেমে পড়বেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি যদি প্রজেক্ট পাই এটার জন্য আপনাদের জন্য সুইটেবল, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে দিব। এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো ব্যাপার না। তো এই মোটামুটি এই ব্যাপারগুলো আপনারা যদি প্রাথমিকভাবে প্র্যাকটিস করতে থাকেন বা করতে পারেন, তাহলে আপনারা মোটামুটি হচ্ছে সাকসেস বা ফুল ওয়েতেই করতে পারবেন। আর বাকি যে বিষয়গুলো এগুলো আমরা নেক্সট আরও 2-1টা ক্লাস যা হবে আমরা ওর মধ্যে মোটামুটি কভার আপ করে ফেলতে পারবো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর যেটা বললাম যে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কাজ করার জন্য, তাহলে আপনাদের এর আগের যেই হোমওয়ার্কগুলো দিছি, আমি যতগুলো হোমওয়ার্ক দিছি ওই হোমওয়ার্কগুলো নিয়ে আপনারা একটু কাইন্ডলি আমারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, যে ওই হোমওয়ার্কগুলো আমারে পাঠায় এরপরে বলবেন যে ভাই আমি কাজ করতে চাই, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে নক দিব। আর ব্যাপারটা যেহেতু একটু ইমার্জেন্সি বা আর্জেন্সির মধ্যে, কারণ এরকম প্রজেক্ট সচরাচর পাওয়া যায় না যে বললে আরেকজনটা অ্যাড করতে দিবে বা তার ওয়েবসাইট আরেকজনটা অ্যাড করতে দিবে। তো এটা একটু রেয়ার অপরচুনিটি বলতে পারেন। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে নক দিতে পারেন। এই হ্যাঁ, ওই যে লাস্টের 3টা ক্লাসের হোমওয়ার্ক গুলো একটু মানে যদি